হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়িতে বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বৃহস্পতিবার দিনটা কিন্তু আমাদের কাছে একদম একটা ব্যস্ততম সকাল থেকেই শুরু হয় সারাটা দিনের নামে। আজকেও যেমন সকালের বাসি কাজকর্ম সমস্তটাই গুছিয়ে নিয়েছি, আর আগেই কিন্তু সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে মানে কালকে থেকে তো তোজোর স্কুল শুরু হয়ে গেছে, তাই সকালটা এখন অনেকটাই চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তোজোর টিফিন বানানোর ব্যাপারটা তো থাকে, তো সেই জন্য। আর তোমরা তো জানোই সকালে ঠাকুর না দিয়ে আমি কোনো কাজই সেরকমভাবে করতে পারি না, তাই যথারীতি কিন্তু আগে ঠাকুর ঘরেই চলে এসেছি। বৃহস্পতিবারে সমস্ত ঠাকুরকে স্নান করে তাদের ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে এখন মা লক্ষ্মীর ঘরটাকেও পেতে নিচ্ছি, আর তারপরে গাছের সমস্ত ফুল দিয়ে আর কেনা ফুল দিয়ে ঠাকুরগুলোকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আসলে কি বলতো, বৃহস্পতিবারের দিনকে এত সুন্দর করে ঠাকুরদের সাজানো হয়, মানে অনেকটা কেনা ফুল আসে, আর এমনি অন্যান্য দিনগুলোতে তো গাছের ফুল দিয়ে সাজিয়ে দিই। প্রতিদিন আর ফুল কিনে আনি না, গাছেই এখন অনেকটা ফুল ফোটে, কিন্তু বৃহস্পতিবারে তো অনেক কিছু লাগে, তাই কিনে আনতে লাগে। তাই ঠাকুর ঘরের পুজো সেরে আর কোনো দিকে তাকাইনি, সোজা চলে এসেছি রান্নাঘরে টিফিনটা করে নিতে। ইতিমধ্যে কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। অনেকক্ষণই সবাই ওয়েট করছিল আমার জন্য, কিন্তু কি বলতো, বৃহস্পতিবার দিনটা এতটাই সময় লাগে ঠাকুর ঘরে, যার জন্য সবাইকে একসাথে বসিয়ে চা খাওয়াটা আর হয় না। তাই জন্য ওইদিকে তোজোকে আর দুষ্টুকে কিন্তু আমার হাজব্যান্ডই খাবারটা বানিয়ে দিচ্ছে সকালে, আর সাথে আমাদের 2 কাপ চাটাও করা হয়ে গেছিলো। আর চা খেয়ে যথারীতি এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে তোজোর টিফিনটা বানিয়ে নিতে। ওকে আজকে টিফিনে দেবো কিন্তু এই ম্যাগি অমলেটটা। এটা খেতে তোজো কিন্তু ভীষণ পছন্দ করে, আর স্পেশালি বলতে পারো আমারও কিন্তু এটা ভীষণ পছন্দের। এরকম করে ম্যাগি বানিয়ে খেলে খুব ভালো লাগে, জানো তো। তোমরা যারা কোনোদিনও খাওনি একবার খেয়ে দেখো, মানে ট্রাই করো, দেখবে ভালো লাগবে। আর কি জানো তো, ম্যাগিকে না আমি অনেক রকমভাবে বানাই। এই যে ডিম ম্যাগি বানাই, কখনো কখনো আবার ওই স্যুপ মানে স্যুপ ধরনের যে ম্যাগিটা হয় সেটা বানাই। আবার কখনো মানে নতুন একটা শিখেছি, সেটা হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটু মানে চাউমিনের মতন করে। আর আমাদের দুষ্টু জানো তো একটা ইয়েপ্পি, ওটা ম্যাগি না ইয়েপ্পি দিয়েই বানায়, ওটা কিন্তু খুব সুন্দর। ওই চিলি অয়েল যেই ম্যাগিটা হয়, মানে চিলি অয়েল যেই ইয়েপ্পিটা হয় সেটাও বানায়, ওইটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু তোজোকে টিফিন বক্সটা প্যাক করে দিলাম, আর আজকে শর্ট টিফিনের জন্য ওকে কিন্তু দিয়ে দেবো একটা বাউলি। তো শর্ট টিফিনটা না বেশিরভাগ দিন কিনেই আনি, কারণ আমি দেখেছি ওকে যদি কখনো ওই একটা কলা বা একটা ডিম সিদ্ধ দিই, সেক্ষেত্রে ওর না শর্ট টিফিনে পেটটা ভরে না। শর্ট টিফিনটাই দেয় অনেকটা দেরি করে, তারপরে ওই টিফিনের ওপর বেস করে থাকতে হয় অনেকটা সময়, তারপরে গিয়ে লং টিফিনটা। তাই এখন শর্ট টিফিনটা এরকমই কেক বা বাউলি এই ধরনের খাবারই দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সমস্তটা গুছিয়ে তোজোকে কিন্তু পাঠিয়ে দিয়েছি ওর পাপার সাথে, আর তারপরে আমার সকালে যে কাজগুলো থাকে সেগুলোকেই একে একে গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে তো তোমরা জানোই আজকে আমার কিচেন ক্লিনিং রয়েছে, সাথে আবার গ্রসারি রিফিলিং রয়েছে। তো আজকে সারাটা দিন বলতে পারো সমস্তটাই অনেক ব্যস্ততার মধ্যে, যার জন্য ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে, আর সারাদিনের কাজগুলোও আজকে ঠিক আমার এরকমই গেছে। আমাকে ব্লগার হও অপর্ণা চ্যানেল থেকে অপর্ণা দিদিভাই কমেন্ট করেছে। দিদিভাই লিখেছে, হাই সঙ্গীতা, এক কথায় তোমার রান্নাগুলো ভীষণ সুন্দর, তার সাথে তোমার কিচেনটাও পুরো দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই পাশে থেকো। আসলে কি জানো তো, সত্যি কথা বলতে সমস্ত ঘর তো আমার ভীষণই পছন্দের জায়গা, কিন্তু তার থেকেও যদি কোথাও বলতে পারো বেশি আমি পছন্দ করি, সেটা হচ্ছে আমার কিচেনটা। যেখানে দেখবে আমরা মেয়েরা সময়ের অনেকটাই ওখানেই কাটাতে হয়, তাই ওই জায়গাটা যদি একদম মনের মতন সুন্দরভাবে গোছানো যায়, তাহলে কিন্তু রান্নাবান্না থেকে শুরু করে মনটা সমস্তটাই ভালো হয়। আর এদিকের বিছানাপত্র সমস্তটাই গুছিয়ে নিয়েছি, আর তারপরে বিছানাটাকে ঝেড়ে নিয়েছি, আর যে চাদর মশারির কভার থাকে সেগুলোকে কিন্তু এই ওয়ার্ড্রপটার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আজকে মানে সকাল থেকেই আমি ভেবে রেখেছি তাড়াহুড়ো করে সংসারের আগে কাজগুলো সেরে নেব, আর তারপরে কিচেন ক্লিনিংয়ের হাত দেবো। আর গ্রসারি রিফিলিংটা ওটা তো বিকেলবেলা করেই করে থাকি, তোমরা জেনেই থাকো। কিন্তু আগে তো সংসারের কাজগুলো গুছিয়ে নিতে হবে। ওই কাজটা বলতে পারো আমার কাছে কিন্তু একটা এক্সট্রা কাজ, কিন্তু এই কাজগুলো যেগুলো আমার ডেলি করতে হয় সেই কাজগুলো তো করতেই হবে, তাই সেই কাজগুলোকে আগে করে নেওয়ার চেষ্টা করছি।
আমাকে লাভ লাইফ অনু চ্যানেল থেকে অনু কমেন্ট করেছে। অনু অনেক দিন পরে আমাকে কমেন্ট করেছে। সে লিখেছে, দিদিভাই কেমন আছো, ব্লগটা খুব ভালো লাগলো, অনেক দিন পর কমেন্ট করলাম। হ্যাঁ গো, তোমার নামটা পড়েই আমি বললাম তুমি আজ অনেক দিন পরে আমাকে কমেন্ট করেছো। আমি ভীষণ ভালো আছি গো অনু, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই বরের ফোন থেকে তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না। এখন খুব সমস্যার মধ্যে আছি। আমার ফোন খারাপ হয়ে গেছিলো, তারপর আমার একটা অপারেশন হয়েছে, 15 দিন হয়েছে। যাই হোক, অনেক দিন পরে কমেন্ট করলাম, তুমি আমাকে চিনতে পারলে কি না রিপ্লাই দিও। তোমার কমেন্ট পড়ার আগে কিন্তু আমি রিপ্লাইটা দিয়েছি, আমি কিন্তু তোমাকে চিনেছি। তো তোমার কিসের অপারেশন হয়েছে, খুব সুস্থ থাকো, ভালো থেকো আর সাবধানে থেকো। দেখো, আমাদের শরীর থাকলে আমাদের তো শরীরের সমস্যা থেকেই থাকবে, তো সমস্ত নিয়ে আমাদের মানিয়ে গুছিয়ে চলতে হবে। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কি বলতো, একটা ওষুধের পেছনে খরচ বা এরকম অপারেশন ধরনের খরচ হলে না, অনেকটাই আমাদের মতন মধ্যবিত্ত ঘরে ওটা হচ্ছে এক্সেস খরচ বলতে পারো হয়ে যায়। আমার কাছে তো এটাই। তো যদিও বা আমি সেভিংসের দিকটা অনেক আগে থেকেই দেখি, যার জন্য হুটহাট করে সমস্যায় পড়ে গেলে সেই সেভিংসটাই আমাদের কিন্তু অসময়ে কাজে লাগে। আর সেই সেভিংস নিয়ে আজকে তোমাদের সাথে বেশ কিছু আলোচনা করব, যেটা তোমরা ভীষণভাবে পছন্দ করো আমার ভিডিও থেকে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আজকে কিন্তু হাজব্যান্ড বাজার থেকে পার্শে মাছ এনেছিল, তার সাথে চিংড়ি মাছ এনেছিল। চিংড়ি মাছটা দিয়ে আজকে পটল আর চিংড়ি করব, আর এই পার্শে মাছ দিয়ে একদম সর্ষে দিয়ে ঝাল করব। আমার জানো তো এই পার্শে মাছটা খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে পার্শে মাছটা কি যেন হয়েছিল, প্রথমে যেই মাছগুলো আমি ভেজেছিলাম সেগুলো না ভেঙে ভেঙে গেছিলো। আর জানো তো, মাছ যদি কড়াইতে লেগে যায় বা ভেঙে যায়, এটা শুধু মাছ কেন, মাংস বা ডিম হলেও আমার ভীষণ কষ্ট হয়। আর খুব খারাপ লাগে যদি মাংস কড়াইতে ভেঙে যায় বা লেগে যায়। তো যাই হোক, মাছটা তো পরে রান্না করব, তার আগে দেখো এদিকে আজকে টিফিনটা করে নিচ্ছি। আজকে টিফিনের জন্য ভাত ভাজা করব। আমার বাড়িতে জানো তো, একদিনই একটু বেশি ভাত হয়ে গেলে সেই ভাতটা আর আমি না রেখে দিই। আর কারণ কি বলতো, আমার হাজবেন্ড বলো, দুষ্টু বলো, ওরা না ভাত ভাজা খেতে ভীষণ পছন্দ করে। তাই ওদেরকে আজকে একটু ভালো করে ভাতটা ভেজে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ ছিল আর ফ্রিজে ডিমও ছিল, সমস্ত কিছু দিয়ে একেবারে ভাত ভাজাটা করে নিচ্ছি। আমাকে আলপনাদি কমেন্ট করেছে রিয়েল ব্লগার এপি চ্যানেল থেকে। দিদি লিখেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি, এইভাবে পাশে থেকেও। আর আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছে, সে লিখেছে, ভিডিওটা দেখছি কিন্তু কমেন্ট করা হয় না, সরি ফুলটুসি, আর ভিডিওটা খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ রিয়া, এইভাবেই পাশে থেকো। আর বনিতা কমেন্ট করে লিখেছে, হ্যাঁ গো দিদিভাই, ন্যায় বিচারটা পাওয়ার খুব দরকার আছে, আজকের পুরো ব্লগটা অনেক সুন্দর হয়েছে। আমিও মনে করি, জানো তো, একটা স্টেজ তো আমরা অনেকটাই এগিয়ে গেছি সরকার চেঞ্জ করার পরে, কিন্তু সরকার যতই চেঞ্জ হোক না কেন, আমি সবার আগে মনে করি মেয়েটার বিচার পাওয়াটা অত্যন্ত জরুরি। জানি তার মা যখন ক্ষমতায় এসছে, তার মা কিন্তু সেই বিচার নিশ্চয়ই পেয়ে ছাড়বে, আর তার জন্যই কিন্তু ক্ষমতার প্রয়োজন হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু একের পর এক রান্নাগুলো বসিয়ে দিয়েছি। ওই যে কথা বলতে বলতে দেখেছিলে তো, মাছগুলো প্রথম চোটে যেটা ভেজেছিলাম 3টে মাছ কেমন একটু খারাপ হয়ে গেছিলো। 3টে মাছই খারাপ হয়নি, মাঝের মাছটা একটু লেগে গেছিলো, বাকি মাছগুলো ঠিক ছিল। আর তারপরে আজকে না সর্ষে দিয়ে যে ঝালটা করব, তার মধ্যে ভাবলাম কি একটু পেঁয়াজ দিয়ে করি, কারণ এরকম মাছের ঝাল না একবার আমার বৌদি বানিয়েছিল, আমার পিস্তত এক বৌদি আছে, সে বানিয়েছিল, আমার তো নিজের বৌদি নেই। তো সেক্ষেত্রে ওই বৌদির কাছে খেয়েছিলাম, ভালো লেগেছিলো, তাই আজকেও একটু মাছ দিয়ে এক্সপেরিমেন্ট করলাম। তবে জানো তো, খুব সুন্দর খেতে হয়েছিল। আর নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দিলাম। তো আজকে পার্শে মাছের ঝালটা খুব ভালো হয়েছিল। আর ওইদিকে পটল চিংড়িটা করেছিলাম, তার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই জন্য। আর তারপরে রান্নাবান্না সেরে নিজে আগে পেট পুজো করে নিয়েছি, কারণ আমি মনে করি কি, পেট শান্ত থাকলে না কাজগুলো একদম মনের মতন গুছিয়ে শান্তভাবে করা যায়, তাই আগে খেয়ে নিলাম। আর আমাকে ঝুমা কমেন্ট করেছিলে, ঝুমা লিখেছিলে, আমার ছোটোবেলার স্কুল সতীশ কুসুম, আর বড় হয়ে আমি সুশীল কৃষ্ণ গার্লসে পড়তাম। তো তাহলে তো তুমি আমার কাছাকাছিরই মেয়ে। তবে আমি তো ছোটো থেকে এখানে নেই, আমি ইছাপুরের মেয়ে, আমি বিয়ের পরে এখানে এসেছি, বিগত 10 বছর ধরে তোমাদের এলাকায় রয়েছি বলতে পারো। তো যাই হোক, কাছাকাছি মানুষের সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। তুমি লিখেছো, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ ঝুমা, এইভাবেই পাশে থেকো। আর অনিশা আমাকে কমেন্ট করেছে, অনিশা লিখেছে, আমি তো ইউটিউবে তোমার রান্নার শর্টগুলো দেখছি, এফবিতে তোমার কোনো অ্যাকাউন্ট আছে, তার নামটা বলে দিও, তোমার
রিফিলিংয়ের ভিডিও দেখার জন্য ওয়েট করে রইলাম। জানি তুমি আমার কিচেন ক্লিনিং থেকে রিফিলিংয়ের ভিডিও সমস্তটাই ভীষণ পছন্দ করো। তুমি কেন, আমার মানে ইউটিউবে যারা বন্ধুরা রয়েছে অনেকেই আমার রিফিলিং ভিডিও পছন্দ করো। আর সত্যি কথা বলতে আমিও কিন্তু মানে মাসের প্রথমের দিকে এই সংসারে জিনিসপত্র রিফিলিং করতে নিজেরও ভীষণ ভালো লাগে। মনে হয় কি জানো তো, সংসারটা একদম ভরা ভরা হয়ে রয়েছে। তাই জন্য ওই কাজটা আমি সংসারে মানে মাসের প্রথম দিকেই করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার পরে কাজগুলো হাত দিয়েই রেখেছি। আমি কিন্তু এদিকে কন্টেনারগুলোকে সমস্তটাই নাবিয়ে নিয়েছি, আর সমস্ত কন্টেনার মধ্যে যেই সব মশলাপাতিগুলো ছিল সেগুলো একটা বাটিতে করে রেখে দিয়েছি। আর এখন কন্টেনারগুলোকে সুন্দরভাবে মেজে নিচ্ছি। কিছুদিন আগেই আমি কিন্তু আমার কিচেন মেকওভারের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে তোমরা অনেকেই দেখতে পারবে আমি অনেক নতুন কন্টেনার নিয়েছি, যেগুলোকে সুন্দরভাবে মেজে নিচ্ছি। আর তোমরা সেখানে খেয়াল করলে বুঝতেই পারবে আমি যেই নতুন কন্টেনারগুলো কিনেছি তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু আমি গ্লাস কন্টেনার আর সেরামিকের যে কন্টেনারগুলো হয় সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি। আসলে কি জানো তো, এগুলো হয়তো খুব সাবধানে ব্যবহার করতে হয়, এগুলো কিন্তু অনেকটা যত্নের সাথে ব্যবহার করতে হয় ঠিকই, তবে এই যে আমাদের মাসে যে কিচেন ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে সেই ক্ষেত্রে না এই কন্টেনারগুলো ক্লিনিং করা আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায়। কারণ কি বলতো, প্লাস্টিকের কন্টেনারে কিন্তু খুব নোংরা পড়ে গেলে সেগুলো একটু গরম জল, খাবার সোডা অথবা কখনো কখনো ক্রিম লিকুইড দিয়ে পরিষ্কার করলে তারপরে তার তেল চিটচিটে ভাবটা কমে। কিন্তু এই গ্লাস কন্টেনারের ক্ষেত্রে এখানে কিন্তু তুমি যে কোনো একটা লিকুইড সোপ ইউজ করো বা যে কোনো সাবান ইউজ করো, সেক্ষেত্রেই কিন্তু মানে গ্লাস কন্টেনারগুলো একদম নতুনের মতন ঝকঝক করবে। তো সেক্ষেত্রে বলতে পারো আমি সেই কারণেই নতুন করে গ্লাস কন্টেনার কিছু নেওয়ার চেষ্টা করেছি। ইচ্ছে আছে বড় কন্টেনারগুলোকেও মানে গ্লাসে করে নেওয়ার, তবে ঘরে যেহেতু বাচ্চা ছোট, আর সত্যি কথা বলতে আমার রান্নাঘরটা এখনও প্রপারভাবে যেহেতু করে উঠতে পারিনি, যদি কখনো মানে একদম মডিউলার কিচেন করতে পারি তাহলে তো সমস্ত কিছু আমি গ্লাসের কন্টেনার থেকে শুরু করে গ্লাস জার বা গ্লাস বোতল সমস্তটাই করে নেওয়ার চেষ্টা করব। গ্লাসের ওপর আমার অ্যাট্রাকশনটা অনেক দিন থেকে। এমনি যে ছোট গ্লাস কন্টেনারগুলো দেখো, এগুলো প্রায় কিন্তু 5 বছরের কাছাকাছি হয়ে গেল আমি ইউজ করছি। হ্যাঁ, একটা অসাবধানতা বা বলতে পারো নিজের ভুলের কারণেই কিন্তু একটা কন্টেনারে শুধু লিডটা ভেঙেছিল, বাকি কন্টেনারগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে রয়েছে। আর এখন যেগুলো কিনেছি সেগুলোকেও কিন্তু ভীষণ যত্নের সাথে আমি কিন্তু কাজ করার চেষ্টা করি। আমাদের রান্নাঘরে কিন্তু অনেক সময় তাড়াহুড়োর মধ্যেই রান্নার কাজ করতে হয়, তখন কিন্তু হুড়োতাড়া লেগে গেলেও সাবধানতা আমার কাছে কিন্তু সব সময় একদম জরুরি, যার জন্য এই সমস্ত জিনিস আমি খুব যত্ন করে রাখি। তো যাই হোক, গল্প করতে করতে ওইদিকে কিন্তু মানে কন্টেনারগুলোকে মেজে নিয়েছি। আর আমার যেই জানলাটা রয়েছে ঘরে, সেই জানলাটায় ভীষণ সুন্দর রোদ পড়ে, সেখানেই সমস্ত কন্টেনারগুলোকে উবুর করে শুকো দিয়ে নিয়েছি। আবার কি বলতো, পরে ওগুলোকে সোজা করে দেব, না হলে ওই জলগুলো না একদম উবুর করে দিলে সেই কন্টেনারের মধ্যে জল থেকেই যায়, যেই জলটা ঝরানোর চেষ্টা করি সেটা কিন্তু ঝরে না, ওটা আবার মুখটা চিৎ করে দিলে সমস্ত জলে কিন্তু একদম শুকিয়ে যাবে। আর আমি তো রিফিলিংয়ের ভিডিওটা রাত্রিবেলা করব, মানে ওই সন্ধ্যের দিক করে করব, তখন সমস্ত কিছু একদম শুকিয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এখন কিন্তু এই র্যাকগুলোকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আগে যদিও বা আমার এখানে স্টিলের র্যাক ছিল, সেটাকেও কিন্তু আমি মানে সাবান জল সমস্ত কিছু দিয়ে একদম বাসন মাজার মতন করে মেজে পরিষ্কার করতাম। এখন তো এগুলো পুরো কাঠের হয়ে গেছে, তাই এখানে খুব একটা জল আমি ব্যবহার করি না, একটা লিকুইড মানে স্প্রে তৈরি করে নিচ্ছি, সেটা ইউজ করি। আর কখনো কখনো আমি এটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই। ভিডিওর প্রথমেই তোমাদের জানিয়েছিলাম আমি কিন্তু সংসারটা যেভাবে গুছিয়ে করার চেষ্টা করি, সংসারের সাথে সাথে সংসারের নানা খরচের থেকে কিন্তু আমি একটু একটু করে সঞ্চয় করারও চেষ্টা করি। এটা কিন্তু আমাদের অনেকটাই ভবিষ্যতে উপকারী হয়ে দাঁড়ায়, অথবা কখনো আমাদের অসময়ের ক্ষেত্রে এই সঞ্চয়টা কিন্তু অনেকটা উপকার হয়। যেমন ধরো, আমি এই যে মাসকাবারি মালের থেকে, এটা তোমাদের কাছে অনেকবারই বলে থাকি, আমি কিন্তু মাসকাবারি মাল থেকে শুরু করে সংসারের ছোট ছোট জিনিস থেকে একটু একটু করেও সেভিংস করার চেষ্টা করি। তো আমার একটা ভান্ডার রয়েছে যেখানে কিন্তু আমি প্রতিদিন নিজের হাত খরচা থেকে একটু করে সেভিংস করে নেওয়ার চেষ্টা করি। যেমন ধরো, প্রতিদিন যতটাই পারি, সেটা 10 টাকা থেকে শুরু করে
হলেও 100 টাকা পর্যন্ত আমার হাতে যখন যেরকম টাকা থাকে আমি কিন্তু সেই সেভিংসটার মানে সেই ভান্ডারটার মধ্যে জমানোর চেষ্টা করি। আর কি বলতো, ভান্ডার জিনিসটা এমনই একটা জিনিস, তোমার হুট করে টাকার প্রয়োজন পড়লে তুমি কিন্তু চট করে ওটাকে ভেঙে বার করতে পারবে না, তোমার নিজেরই মায়া লাগবে। সেক্ষেত্রে আমাদের সঞ্চয়টা এমন জায়গায় করতে হবে যেখানে দেখতে হবে চট করে আমরা হাত দিতে না পারি, বা সেখান থেকে যাতে আমরা টাকাটা যখন ইচ্ছে প্রয়োজন বার করে নিলাম সেই জিনিসটা যাতে না হয়। আমরা ব্যাগের মধ্যে টাকা রাখলে বা অন্যান্য কোনো জায়গায় টাকা রাখলে সেটা কিন্তু চাইলেই আমরা একটুখানি হাত টান পড়লে সেটা বার করে নিই, কিন্তু একটা ঘটের মধ্যে বা ভান্ডারের মধ্যে যদি আমরা টাকা জমিয়ে রাখতে পারি সেটা কিন্তু আমরা খুব খারাপ পরিস্থিতি ছাড়া সেটা ব্যবহার করার কথা চিন্তাই করতে পারি না। তো আমি কিন্তু সংসারের সেভিংসটা এরকমভাবেই শুরু করেছি। আর তারপরে নানা কাজের থেকে সেভিংস করার তো চেষ্টাই করি। যেমন ধরো, তোজোকে আমি খেলতে নিয়ে যাই, আমাকে তো ওকে স্কুলে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না, খেলাধুলোটাই আমার কাছে মানে ইম্পর্টেন্স, ওকে আমাকে খেলাতেই নিয়ে যেতে হয়। তো সেইখানে যাতায়াত খরচার জন্য হাজব্যান্ডের কাছ থেকে যেই হাত খরচাটা পাই বা নিয়ে যাওয়ার জন্য যেই টাকাটা পাই, সেখান থেকে প্রতিদিন আমি মানে সপ্তাহে ধরো 3 দিন ওর ক্লাস থাকে, সেখান থেকে কিন্তু আমি খুব কম করে হলেও 20 টাকা সেভ করি, আর খুব বেশি করে হলেও কিন্তু 50 টাকা সেভ করে রাখার চেষ্টা করি। দিনের শেষে দেখা যায় ওখানে কিন্তু অনেকটা টাকাই আমাদের সঞ্চয় হয়। তৃতীয়ত, আমরা এখনকার দিনে অনেকেই কিন্তু অনলাইনে যেমন গুগল পে, ফোনপে এইগুলো ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ওইখানেও একটা সেভিংস হিসাবে জমাতে পারি। ওইটাও তো আমাদের একটা ব্যাংক রিলেটেড। অনেক সময় আমরা গিয়ে ব্যাংকে টাকা জমিয়ে রাখতে পারি না। হ্যাঁ, আমি কিন্তু মাসের শেষে যেই টাকাটা হয় সেটা ব্যাংকে গিয়েই রাখি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরো 50 টাকা অথবা 20 টাকা অথবা 10 টাকা এরকম করে কিন্তু আমরা হাজব্যান্ডের থেকে চেয়ে ওই অ্যাকাউন্টে রাখতেই পারি। তাতে কিন্তু আমরা চট করে অ্যাকাউন্টের মানে টাকাটা খরচ করার প্রয়োজন পড়ে না। হাতে খুচরোটা থাকলে যত তাড়াতাড়ি না খরচ হয়, অ্যাকাউন্টে থাকলে কিন্তু তত তাড়াতাড়ি টাকা আমাদের খরচ হয় না। এই করতে করতেও কিন্তু একটা সময় দেখা যায় অনেকগুলো টাকারই আমাদের সঞ্চয় হয়। আর আমাদের সঞ্চয়টা কিসের জন্য? সঞ্চয়টা কিন্তু আমাদের সবথেকে বেশি প্রয়োজন অসময়ে আমাদের এটা কিন্তু হেল্প করে, কখনো আমাদের অসুস্থতার ক্ষেত্রে, আবার কখনো দেখবে বাচ্চার পড়াশুনো থেকে শুরু করে খেলাধুলার ক্ষেত্রে যখন আমাদের ভীষণ সমস্যায় পড়ি তখন কিন্তু এই সঞ্চয়গুলোই আমাদের মানে মানে কি বলবো, আমাদের বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে হাজবেন্ড বা ছেলেরা যতটা না সঞ্চয় করতে পারে, আমাদের বাড়িতে গৃহিণীরা বা আমাদের মতন মেয়েদের কিন্তু সঞ্চয়ের দিকে বেশি খেয়াল দিতে হবে। তাহলেই কিন্তু একটা সুন্দর সংসার থেকে শুরু করে একটা মনোরম পরিবেশ তৈরি করতে পারবো। এমনকি অসময়কালের জন্য হাজবেন্ডকে কিছু কিছু ক্ষেত্রে আমরা সাহায্যও করতে পারবো। আমি জানি আমার ভিডিও আমার বয়সের থেকে অনেক বড় যারা রয়েছে তারাও আমার ভিডিও দেখো, অথবা যারা নতুন সংসার করছো বা যারা সমস্তটা নিজের করে নিয়ে মানে গুছানোর চেষ্টা করছো তারাও আমার ভিডিও দেখো। মোদ্দা কথা, সব বয়সের মানুষেরাই আমার ভিডিও দেখো আমি মনে করি, কারণ তোমাদের কমেন্ট থেকে আমি বুঝতে পারি। তো আজকে যেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আমি কাউকে জ্ঞান হিসেবে দিতে চাই না, আসলে আমি যেইভাবে সংসারটা করার চেষ্টা করি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে এইটা যে আমি বিয়ের প্রথম থেকেই করছি সেটা কিন্তু নয়। আজ থেকে 7-8 বছর আগের কথাও যদি আমার কেউ জিজ্ঞেস করে তখন কিন্তু সংসার কি আমি বুঝতাম না। যখন আমার শাশুড়ি মা মারা যায় তখনও আমি ভীষণ একটা ট্রাভেলিং পিরিয়ডের ওপর দিয়ে কাটিয়েছি। সেটা সাংসারিক মানে অর্থনৈতিক দিক থেকেই বলো, অথবা একটা মানুষ চলে যাওয়ার পরে সংসারের দায়িত্বর দিক থেকেই বলো। ওই যে বলে না, মানুষ ঘা খেতে খেতে অনেক কিছুই শেখে। তারপর আমার ছেলে যখন ছোট ছিল, যখন আমার শাশুড়ি মারা গেল, তোমাদের তো বলেছি আমার ছেলের 3 মাস বয়স, ওই অর্থনৈতিক দিক থেকে অনেকটাই আমরা সংকটজনক পরিস্থিতিতে কাটিয়েছি, অনেক ট্রাভেলিং পিরিয়ডের ওপর থেকে কাটিয়েছি। তবে কি বলতো, এখন ওই যে সংসারটাকে ধীরে ধীরে অনেকটাই ভালোবাসার সাথে গড়ে তোলার চেষ্টা করেছি, আর সংসার থেকে অনেক কিছু শিখেছি, সাথে এই যে সেভিংস বিষয়টা বলো এটাও অনেকটা জেনেছি, যেটা কিনা আমাকে অসময়ে অনেকটাই হেল্প করে। এছাড়া দেখতে গেলে দেখা যায় আজকালকার দিনে কিন্তু একটা প্রাইভেট স্কুলে বাচ্চাকে পড়ানোর খরচাটা অনেকটা। তো সেক্ষেত্রে কিন্তু জানো তো, এই আমাদের সঞ্চয়টা অনেকটাই কাজে দেয়। কিছু কিছু মাসে তোজোর টিউশন ফিস বা কোনো কোনো মাসে তোজোর টিচারের খরচাটা আমি যদি দিতে পারি সেটা কিন্তু আমার কাছেও অনেকটা ভালো লাগা থাকে। কারণ আমার মতন মধ্যবিত্ত ঘরের মানুষরা জানে একটা সোর্স অফ ইনকাম মানুষের ওপরে সমস্ত দিক চালানো কতটা কঠিন। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু কিছু সেভিংস করে
করে তাকে একটু হলেও যদি হেল্প করতে পারি, সেটা কিন্তু আমাদের কাছে যতটা না আনন্দের বিষয়, যাকে হেল্প করছি সেও কিন্তু অনেকটাই হ্যাপি হয়। তো দেখো, বাইরে বেরিয়ে গিয়ে তো আমরা কোনো কাজ করতে পারবো না, কারণ বাচ্চা অনেক ছোট, সংসার রয়েছে। তো সেক্ষেত্রে সংসারের নানা দিক থেকে যদি আমরা কিছু কিছু, খুব বেশি না হোক 10 থেকে 20 টাকা করেই যদি আমরা ডেলি সেভিংস করতে পারি, সেটাই কিন্তু অনেকটা বড়। ওই যে কথায় আছে না, মানে বিন্দু বিন্দুতেই সিন্ধু। তো সেরকমই হচ্ছে ব্যাপারটা। যদি আমরা 10-20 টাকা থেকেই সেভিংস করাটা শুরু করতে পারি, দিনের শেষে দেখা যায় সেই সেভিংসের পরিমাণটা যখন একটা নেশায় পরিণত হবে, তখন 10-20 টাকা না, তখন দেখবে 100 থেকে 500 টাকাও সেভিংসের ঘরে যাচ্ছে, আর সেই অ্যামাউন্টটাও অনেকটাই বেশি হচ্ছে। শুধু কি সেভিংস করি, এর মধ্যে কিন্তু জানো তো অনেক ছোটোখাটো নিজের শখ ইচ্ছে থাকে যেগুলোকে পূরণ করি। এই ধরো কিছু কেনাকাটি, যেমন এখন বলতে পারো ড্রেস কেনা আমি ছেড়েই দিয়েছি। ওই বছরে হয়তো হাতে গুনে পুজোর সময় কিছু ড্রেস কিনি, অথবা দেখা গেল ওই পয়লা বৈশাখে হাজব্যান্ডই কিনে দেয়। এখন আর নিজেকে কিনতে হয় না। আগে একটা সময় নিজে মানে অনলাইন শপিং অ্যাপগুলো খুললে আগে ড্রেস দেখতাম, এটা কিনবো সেটা কিনবো। এখন আর না, জানো, অনলাইন অ্যাপসগুলো খুললে শুধু এই কন্টেনার, এই ঘর সাজানোর জিনিস, এইগুলো কেনার চেষ্টা করি। এখন শখ পূরণ বলতে পারো এই সংসার সাজানোকেই আমি মনে করি। তাই জন্যই কিন্তু শখগুলো এইরকম ছোট ছোট সেভিংসের মধ্যে দিয়ে নিজেরও কিছু শখ পূরণ করে নেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিল। প্রথমে ভেবেছিলাম এত কি গল্প করব তোমাদের সাথে, তো এখন দেখছি কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষেরই পথে। তো যাই হোক, কথা বলতে বলতে মাসের সমস্ত মাল কিন্তু রিফিলিং হয়ে গেছে। সাথে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে আমার ছোট্ট সংসারটাকে চালাই, সাথে সংসার থেকে প্রতিনিয়ত কিভাবে সেভিংস করছি। এর মধ্যে কিন্তু আমাদের ঘোরা ফেরা, শখ আহ্লাদ, বিলাসিতা সমস্তটাই রয়েছে। কোনোটাকেই কিছু উপেক্ষা করে আমরা কিন্তু করি না, কিন্তু তার মধ্যে থেকে নিজেকেও একটু সেভিংসের দিকে খেয়াল রাখতে হবে, যাতে আমাদের পরবর্তী ভবিষ্যৎটা একটু হলেও ভালো হয়, বা অসময়টা যাতে সুসময়ের মধ্যে দিয়ে কাটিয়ে যেতে পারি। অসময়ের জন্য কারো কাছে যে হাত পাততে হবে সেই দিনটা যেন না আসে, সেরকমভাবেই চালিয়ে নেওয়ার চেষ্টা করি। সঞ্চয়ের আর একটা টিপস তো তোমাদের বললামই না। তোমরা দেখো, প্রতি মাসে কিন্তু আমি সমস্ত রকমের গ্রসারি জিনিস তুলে নেওয়ার চেষ্টা করি। ছোট থেকে ছোট জিনিসও আমার ঘরে চলে আসে। কারণ কি জানো তো, আমরা না বাইরের খাবারটাকে ভীষণভাবে অ্যাভয়েড করে নেওয়ারই চেষ্টা করি। আমি খাবার দাবার একটু বাড়িতে বানাতেই বেশি পছন্দ করি, কারণ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর বাইরে থেকে কিনে তুমি যত টাকায় যতটুকু জিনিস পাবে, পরিমাণে কিন্তু বাড়িতে সেই টাকার জিনিস বানালে তুমি অনেকটাই বেশি সাশ্রয় করবে। বাইরে খেতে গেলে দেখবে টাকাটা বেশি যায়, কিন্তু পরিমাণে অনেকটাই কম পাচ্ছ। সেক্ষেত্রে আমরা যদি একটু নিজের পরিশ্রম দিয়ে রান্নাবান্নাটা বাড়িতেই বাইরের খাবারগুলো যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু বলতে পারো অনেকটা টাকা সাশ্রয় করতে পারি। তা বলে আমি কখনোই বলবো না যে মাসে একবার বা 6 মাসে একবার থেকে 3বার যে তোমরা রেস্টুরেন্টে খেও না। আমরাও কিন্তু রেস্টুরেন্টে খাই। ওই হয়তো 6 মাসে 1 থেকে 2বার যাই, বছরে হয়তো ওই 3-4বার যাওয়া হয়, এর বেশি না, বলতে পারো এর কমই যাই। বেশিরভাগটা কিন্তু আমি বাড়িতেই খাবার দাবার বানিয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে তোজোর আবদারে আর ইউটিউবের আশীর্বাদে এখনই কিন্তু অনেক ধরনের রান্নাবান্না শিখে গেছি, যেগুলো বাইরে কিনে খেতে হতো একটা সময়। এখন সেগুলো আমি বাড়িতেই বানাতে পারি। সেক্ষেত্রে দেখা যায় কি বলতো, বাড়িতে বানিয়ে যেটা আমরা কোয়ান্টিটিটা অনেকটাই বেশি পরিমাণে পাই, যেটা কিনা বাইরে অনেকটা অ্যামাউন্ট দিয়ে সেটা কিনতে হয়। তো আমরা যদি রান্নাবান্নাটা বাড়িতে বানিয়েই খেতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাকা আমাদের সেভ হয়। তো হিসাব করলে দেখা যায় সেটাও অনেকটা সঞ্চয়েরই একটা রাস্তা। তো আমি কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের বউ হয়ে আমি কিন্তু এইভাবেই আমার ছোট্ট সংসারের নানা দিক থেকে একটু একটু করে সঞ্চয় করে নেওয়ার চেষ্টা করি। আর তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত গ্রসারি রিফিল থেকে শুরু করে কিচেন ক্লিনিং সমস্তটাই হয়ে গেছে। সাথে কিচেনটাকেও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে আমার কিচেনের লুকটা? আগের দিন কোনো এক দিদি আমাকে কমেন্ট করে বলেছিলে, কিচেনটাকে নতুন করে সাজিয়েছো, সুন্দর লাগছে। হ্যাঁ গো দিদি, আমার তো ভীষণ পছন্দের একটা জায়গা, তাই এটাকে সব সময় গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে রাখার চেষ্টা করি। তাহলে বন্ধুরা, আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।